বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 4 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব 9 নম্বর প্রশ্ন। তো গতদিন আমরা এখতিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব, দেখেন, আমাদের যে সাজেশনের 9 নম্বর প্রশ্ন, 44 নম্বর পেজ আপনারা বের করতে পারেন। এখানে আলোচনা করেছে, দেখেন, এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতে ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। এটা হলো দেওয়ানি মামলা ট্রান্সফার, মানে এক আদালত থেকে অন্য আদালতে একটা মামলা আপনি কিভাবে নেবেন, আর এই সাধারণ ক্ষমতা স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করতে বলছে। আমরা এই যে ধরেন, এই গতদিন আমরা যে এই প্রশ্নটা যদি আমরা পড়তে যাই, তাহলে আমাদের আঞ্চলিক এখতিয়ার জানা লাগবে, আর্থিক এখতিয়ার জানা লাগবে। আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার আপনাদের কি মনে আছে? আমি মনে করাই দিই। দেখেন, আর্থিক এখতিয়ারে আছে যে, আচ্ছা, এটা আর্থিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার হতে পারে আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ারই মেইনলি। আঞ্চলিক এখতিয়ার হলো 16 ধারায় কি আছে, 16 ধারায় হলো সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, এটা নাকি। আবার 16 ধারায় কিন্তু দুই জায়গাও মামলা হতে পারে, মনে আছে? ওই যে বন্ধকের মামলা, ব্যাংক যেখানে আর সম্পত্তি যেখানে, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় হতে পারে। 16 জায়গায় দুই জায়গা হওয়ার সম্ভাবনা আছে। 17 জায়গার স্থাবর সম্পত্তি যদি কয় জায়গা থাকে, একাধিক জায়গা থাকে, তাহলে এই জায়গাও দুই জায়গা হওয়ার সম্ভাবনা আছে। 18 ধারা স্থাবর সম্পত্তি যদি কি অনিশ্চিত, তাহলে এই জায়গাও একাধিক জায়গায় মামলা হওয়ার সম্ভাবনা কি আছে। 19 ধারায় ঘটনা যেখানে ঘটেছে আর বিবাদী যেখানে বসবাস করে, এই জায়গা, তার মানে এই জায়গাও একাধিক জায়গা হওয়ার সম্ভাবনা আছে। 20 ধারায়ও কি একাধিক জায়গা হওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা। এখন মামলা স্থানান্তরের দরকার কি? দরকার হলো, ধরেন বাদী আপনি এক জায়গায় মামলা করছেন, এখন বিবাদী এসে বলতেছে যে ওরা এই মামলাটা এই জায়গা না হয়ে অমুক জায়গা হলে ভালো হতো, তাই যে মামলা জায়গা অলরেডি তো করে ফেলছে, এই মামলাটা অমুক জায়গায় স্থানান্তর করতে কি হয়, মর্জি হয়। বুঝেন কিনা? এই হলো স্থানান্তরের আবেদন। কখনো কখনো বিবাদী করে, কখনো কখনো বাদী করে। বাদী বাদী মনে করতে পারে, একাধিক বাদী বা এক বাদী, বাদী মনে করতে পারে যে এই বিচারকের কাছে আমি ন্যায় বিচার পাবো না, ইনি তো বিবাদীর কথাই বেশি শোনে, আমার কথা ঠিকঠাক ভাবে শুনে না, তাহলে বাদীও স্থানান্তরের আবেদন করতে পারে। বুঝেন কিনা? আবার বাদী বিবাদী কেউই আবেদন করে নাই, আদালত নিজের ইচ্ছায়ও এক জায়গা থেকে আরেক জায়গায় কি মামলা ট্রান্সফার করতে পারে। তাহলে আমরা মামলা ট্রান্সফারের আবেদন বাদী পারে, বিবাদী পারে, কে পারে, আদালত স্বপ্রণোদিত হয়েও পারে। এখন আমরা এই পড়া শুরু করব, তার আগে আমি একটু বুঝাইনি। এখানে দুইটা বিষয় আছে, একটা হলো ট্রান্সফার আর একটা হলো উইথড্রয়াল। ট্রান্সফারের বাংলা হচ্ছে স্থানান্তর, উইথড্রয়ের বাংলা হচ্ছে তলব বা প্রত্যাহার। তলব বা প্রত্যাহার বা হ্যাঁ, তলব বা প্রত্যাহার। এখন যদি বলেন স্যার উইথড্রয়াল কি, উইথড্রয়াল দুই ভাবে চিন্তা করবেন। এক, প্রত্যাহার মানে হলো বাদী তার মামলা বিচারিক আদালতে তুলে নিয়ে গেছে যে আমি এই মামলা আর চালাবো না, এটা সেই প্রত্যাহার না। সেই প্রত্যাহার আছে হলো 23 আদেশের 1 বিধিতে, যে বাদী মামলা প্রত্যাহার করে নিয়ে গেছে, আপোষ মীমাংসা হয়ে গেছে, আমি আর মামলা চালাবো না, এটা হলো সেই 23 আদেশের 1। কিন্তু এখানে যে প্রত্যাহারটা বোঝাচ্ছে, এখানে ট্রান্সফার আর প্রত্যাহারের পার্থক্য বোঝেন। ধরেন আমি বিচারকের কাছে আবেদন করছি, ইওর অনার জেলা জজের কাছে আবেদন করছি, জেলা জজের কাছে, ইওর অনার সহকারী সিভিল জজের কাছে, সিভিল জজের কাছে একটা মামলা আছে, এই মামলাটা ট্রান্সফার করে আপনি আরেক জায়গায় নেন, কারণ ওনার কাছে আমি ন্যায় বিচার পাচ্ছি না। কিসের আবেদন করছি? ট্রান্সফার। ট্রান্সফার মানে হলো আবেদন করতেছি আমি কার কাছে? সিভিল জেলা জজের কাছে। জেলা জজের কাছে যদি আমি ট্রান্সফারের আবেদন করি, তাহলে জেলা জজ মামলাটা ওই সিভিল জজ থেকে আর একজনের কাছে পাঠাবে, সিভিল জজ থেকে কি আর একজনের কাছে পাঠাবে। কিন্তু জেলা জজের কাছে যদি আমি উইথড্রয়ালের আবেদন করি, উইথড্রয়াল, উইথড্রয়াল মানে হচ্ছে প্রত্যাহার, তাহলে প্রত্যাহারের আবেদন যদি করি, তাহলে জেলা জজ ওই মামলাটা আগে সিভিল জজের কাছ থেকে ওনার কাছে আনবে, ওনার কাছে আনবে। ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু ওনার কাছে আনতো না, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গা কি পাঠাই দিছে। আর উইথড্রয়ালের ক্ষেত্রে আগে ওনার কাছে আনবে, আনার পর উনি নিজেও বিচার করতে পারে অথবা অন্য কাউরেও পাঠাইতে পারে। তার মানে উইথড্রয়ালের ক্ষেত্রে টেস্টে বসে আগে ওনার কাছে আনবে, কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে যার কাছে নালিশ করছি তার কাছে আনার দরকার
নাই, সে জাস্ট এক জায়গা থেকে আর এক জায়গা কি পাঠাই দিই। পার্থক্য বুঝেন কিনা? তাহলে ট্রান্সফারের ক্ষেত্রে আমি যদি আরিফ সাহেবের কাছে ট্রান্সফারের আবেদন করি, তাহলে ওই আরিফ সাহেবরে বললাম যে রথিন সাহেবের রোস্ট খান চেঞ্জ করে দেন, ট্রান্সফার করে দেন, তখন রথিন সাহেবের রোস্ট দেখা গেল ইয়াস হোসেন মোল্লার কাছে পাঠিয়ে দিয়েছে, এলো ট্রান্সফার। আর আরিফ সাহেবের কাছে যদি রোস্ট উইথড্রয়ালের আবেদন করি, তাহলে আগে রথিন সাহেবের খান উনি আইনি আগে টেস্ট করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারছেন? তারপরে আর এক জায়গা পাঠাইতে পারে বা নিজেও উনার খান দিতে পারে, এ হলো কথা। আচ্ছা, তা এ হলো ট্রান্সফার আর উইথড্রয়াল। এখন এই যে মামলা স্থানান্তরের ইংরেজি কি? ট্রান্সফার। এই ট্রান্সফার সম্পর্কে আলোচনা করেছে 22, 23, 24। উইথড্রয়াল 22, 23, 24। আসেন আমরা প্রথমে উত্তর পড়া শুরু করি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ড্রাফটিং আসে, এখান থেকে প্রশ্ন আসে, সো আপনাকে এটা খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। দেখেন, এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন আর কি। সো প্রথমে আমরা উত্তরে চলে আসি। দেখেন, মামলা স্থানান্তর। দেওয়ানি কার্যবিধির 22 ধারা থেকে পাইছেন, 22 ধারা থেকে 24 ধারায় এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা বর্ণনা করা হয়েছে। কোথা থেকে কোথায়? এক আদালত থেকে অন্য আদালতে। কত ধারা থেকে কত ধারা? 22 থেকে 24। আচ্ছা, প্রথমে 22 ধারা আমি পড়বো, পড়ার আগে আমার কথা শুনেন, তারপরে পড়লে ভালো বুঝবেন। 22 ধারা প্রথমে মনে রাখবেন, 22 ধারায় মামলাটা স্থানান্তরে আবেদন করে শুধু বিবাদী। কে বলেন? 22 ধারায় শুধু মকদ্দমা স্থানান্তরে আবেদন করা যায়, অন্য কোনো আপিল লিবি রিভিশন না। 22 ধারায় তাহলে শুধু কিসের স্থানান্তর? মকদ্দম, ঠিক আছে। তাহলে 22 ধারায় আবেদন করে বিবাদী। 22 ধারায় কি স্থানান্তর আবেদন করে? শুধুমাত্র মূল মকদ্দমা। এরপরে 22 ধারা কিসের আবেদন করে? মূল মামলা কিসের আবেদন করে? স্থানান্তর। অর্থাৎ 22 ধারায় কোনো প্রত্যাহার নাই। তাহলে কি বলি, আবার মুখে মুখে বলেন। 22 ধারায় শুধু স্থানান্তর আবেদন কে করে? বিবাদী। কি স্থানান্তর আবেদন করে? মূল মকদ্দমা। মূল মকদ্দমা কিসের আবেদন করে? বুঝছেন? এখন 22 ধারায় বিবাদী এই স্থানান্তরের আবেদনটা কখন করবে এটা শুনেন। যখন সর্বপ্রথম দেখবে যে বাদী কর্তৃক ওই মামলাটা দায়ের যোগ্য ছিল একাধিক জায়গায়, মানে শুরুতেই বাদী ওই মামলাটা একাধিক জায়গায় দায়ের করতে পারতো এবং যে কোনো এক জায়গায় সে দায়ের করেছে। অর্থাৎ যে মামলাটা বাদী কর্তৃক একাধিক জায়গায় দায়ের যোগ্য, সেই ক্ষেত্রেই 22 ধারা প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে না। উদাহরণস্বরূপ আমি বলি যে ফরক্লোজারের মামলা, ব্যাংক এক জায়গা, সম্পত্তি এক জায়গা, দায়ের যোগ্য কয় জায়গা? 2 জায়গা। তাহলে বাদী ধরেন ব্যাংকের জায়গা মামলা করছে, ব্যাংকের জায়গা মামলা করছে, তাহলে বিবাদী এসে আবেদন করতে পারে কত ধারায়? 22 ধারায়। ইওর অনার, আমি বিবাদী, আমি এই মামলা স্থানান্তরে আবেদন করতেছি কারণ এই মামলা বাদী কর্তৃক দায়ের যোগ্য ছিল কয় জায়গা? 2 জায়গা, একাধিক জায়গা এবং যে কোনো এক জায়গা দায়ের করেছে। তাহলে আমরা কি পেলাম? দেখেন, 22 ধারা আবেদন কে করে? বিবাদী। 22 ধারায় কিসের আবেদন করে? মূল মামলা স্থানান্তরে, নাকি? স্থানান্তরের কিসের আবেদন করে? মূল মামলা। আচ্ছা, 22 ধারার আবেদনটা কখন করে? যখন বাদী কর্তৃক মামলাটা কত জায়গা? একাধিক জায়গা দায়ের যোগ্য এবং যে কোনো এক জায়গা কি দায়ের করে। বুঝছেন? এখন শুনেন আর একটা কথা, সেটা হলো 22 ধারার আবেদনটা বাদী কখন করবে, বিবাদী কখন করবে? এটা হলো ইচ্ছা করলে একটা মামলা বিচার চলতেছে এমন সময় যায় পারবে না। 22 ধারার আবেদন করবে সম্ভাব্য প্রথম সুযোগে। কখন? সম্ভাব্য প্রথম সুযোগে, অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। বুঝতে পারছেন? তাহলে সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। মানে একটা মামলা সম্ভাব্য প্রথম সুযোগ কখন? মানে বিবাদী যখন হাজির হওয়ার সুযোগ পাবে তখনই আবেদন করবে 22 ধারায়, যত দ্রুত পারা যায়। আর বিচার্য বিষয় হলো ওই যে ইস্যু গঠন বলে, ইস্যু গঠন। একটা দেওয়ানি মামলায় ইস্যু গঠন হয় প্রাথমিক পর্যায়ে, এই আর্জি দিছে, সমন দিছে, লিখিত জবাব দিছে, তারপরে হলো ইস্যু গঠন।
তাহলে ইস্যু গঠনের সময় অথবা তার পূর্বে। যখন ইস্যু গঠন হয়ে গেছে, চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেছে, আর্গুমেন্ট হচ্ছে, ফার্দার প্যারেন্টাল হিয়ারিং হচ্ছে, রায় হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু 22 ধারার আবেদন করা যাবে না। তাহলে আবার বলি, দেখেন বারবার শুনেন, লেখেন করে একেবারে কথা শুনেন, আগে আগে আপনার এটা মাথায় ঢোকানো জরুরি। 22 ধারার আবেদনটা কে করবে? বিবাদী। 22 ধারা কিসের কি স্থানান্তর আবেদন করবে? মূল মোকদ্দমা কিসের আবেদন করবে? স্থানান্তর। মূল মোকদ্দমা বাদী কর্তৃক দায়েরযোগ্য হতে হবে কয় জায়গায়? একাধিক জায়গায়, যেখানে এক জায়গায় দায়ের করেছে। 22 ধারার আবেদনটা কখন করবে? সংবাদপত্র প্রথম করবে, বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। 22 ধারায় কি প্রত্যাহার আবেদন করা যায়? না। 22 ধারায় কি আদালত স্বপ্রণোদিত মামলা স্থানান্তর করতে পারে? না। যা বলি নাই তা পারে না। 22 ধারায় কি বাদী আবেদন করতে পারে? না। 22 ধারায় কি আপিলের আবেদন করা যায়? না। 22 ধারায় কি প্রত্যাহারের আবেদন করা যায়? ওটা লাগাই ভাই, দরজা খোলা। বুঝছেন? এটুকু তো বুঝছেন। এখন আমার কথা শুনেন। কথা যেটা, সেটা হলো 22 ধারার এই আবেদনটা আমি কোথায় করব? আবেদনটা আমি দরখাস্তে উল্লেখ করব 22 ধারা, বা 22 ধারার দরখাস্তটা আমি কোথায় করব এই সম্পর্কে বলা আছে 23 ধারায়। কোথায় বলা আছে? 23 ধারায় কি বলছে শুনেন। যদি মামলাটি একই আপিল আদালতের মধ্যে হয়, একই আপিল আদালত মানে হলো এক জেলা, তাহলে সংশ্লিষ্ট জেলা জজ আদালতে। আর যদি মামলাটি ভিন্ন আপিল আদালতের মধ্যে হয়, তাহলে ভিন্ন জেলা হলে তাহলে হাইকোর্ট। আমি ব্যাখ্যা দিই, হাইকোর্ট বিভাগে ব্যাখ্যা দিই, শুনেন। একই আপিল আদালত, অনেকে বুঝেন না একই আপিল আদালত কথাটার অর্থ কি। এই কানিজ ওটা পড়েন না, আমার কথা শুনেন আগে। ধরেন আমরা জানি দেওয়ানি আদালত কয় প্রকার? 5 প্রকার। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ, সিভিল জজ। আচ্ছা বলেন তো দেখি, যে গোপালগঞ্জের সিভিল জজ তিনি, তার হেড কি? গোপালগঞ্জ জেলা জজ নাকি? এখন ধরেন একটা মামলা বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল গোপালগঞ্জে 2টা থানা, কোটালীপাড়া সিভিল জজের কাছেও দায়ের করা যায়, টুঙ্গিপাড়া সিভিল জজের কাছেও দায়ের করা যায়। সে কোটালীপাড়া সিভিল জজের কাছে দায়ের করছে। এখন বিবাদী চাচ্ছে এই মামলাটা হোক টুঙ্গিপাড়া সিভিল জজের কাছে। বুঝেন কিনা? এখন বিবাদী এসে দরখাস্তটা কোথায় করবে এটা বলছে 23 ধারায়। দেখো যে কোটালীপাড়া সিভিল জজের হেড কে? গোপালগঞ্জ জেলা জজ। টুঙ্গিপাড়া সিভিল জজের হেড কে? গোপালগঞ্জ জেলা জজ। তাহলে এই 2টা আদালত একই আপিল আদালতের মধ্যে, তাহলে কোথায়? গোপালগঞ্জ জেলা জজ। বুঝেন, এটা হলো একই আপিল আদালত। আর যারা একই আপিল আদালত বুঝেন না, তারা মনে রাখবেন একই জেলা। এক জেলার এক থানা থেকে আর এক থানায় মামলা নিতে হলে, ট্রান্সফার করতে হলে আবেদন করবে ওই জেলার জেলা জজ। বুঝছেন? এখন এরকম যদি ভাবেন যে সিভিল দাস গোপালগঞ্জ থেকে সিভিল দাস নড়াইলে নিতে চান, এখন এইভাবে চিন্তা করেন, গোপালগঞ্জের সিভিল জজের হেড কে? গোপালগঞ্জ জেলা জজ। নড়াইল সিভিল জজের হেড কে? নড়াইল জেলা জজ নাকি? এখন নড়াইল জেলা জজের পদমর্যাদাও যা, গোপালগঞ্জ জেলা জজের পদমর্যাদাও কি সমান। এখন যারা সমান তারা একজন আরেকজনকে আদেশ দিতে পারে না। আদেশ দিতে হলে কারে লাগে? দাঁড়ান একটু করেন। কারেন্ট ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, যে কথা বলতেছিলাম, তাহলে গোপালগঞ্জের বস কে? গোপালগঞ্জ জেলা জজ। আর নড়াইলের বস নড়াইল জেলা জজ। যেহেতু এই 2 আদালতের বস ওনারা 2জন সমান সমান, গোপালগঞ্জের জেলা জজ বলতে পারে না নড়াইল জেলা জজ রে তুমি এই মামলা নেও, কারণ 2জন সমএক্তিয়ার সম্পন্ন। অর্ডার দিতে হলে অবশ্যই উপরে হওয়া লাগে। যে ক্ষেত্রে ভিন্ন ডিস্ট্রিক্টে মামলা নিতে চাই, সেক্ষেত্রে এই 2জন, এই 2 জেলা জজের হেড কি আবার? হাইকোর্ট। তখন আবেদন করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে।
বুঝছেন? তাহলে আমি মনে রাখবো 22 ধারার আবেদনটা আমি কোথায় করব, এই সম্পর্কে বিস্তারিত বলছে কত ধারায়? 22 ধারার আবেদনটা যদি একই জেলার মধ্যে হয় তাহলে জেলা জজ আদালতে, আর যদি ভিন্ন জেলার মধ্যে হয় তাহলে কোথায়? হাইকোর্ট বিভাগে। এই হলো 22 আর 23, বুঝছেন? আর 22-23-এ যা বলছে এগুলা সব তো 24-এ আছেই, প্লাস 22-এ যা যা করা যায় না তাও 24-এ করা যায়। পড়বো তার আগে আবার 24টা একটু বুঝাই দেখেন। 22-এ আবেদন করতে কে? বিবাদী। কিন্তু 24-এ বাদীও পারে, বিবাদীও পারে, আদালত স্বপ্রণোদিত হইয়াও পারে, বুঝছেন? 22-এ শুধুমাত্র কি স্থানান্তরে আবেদন করতো? মূল মকদ্দমা। 24-এ আপিল, মকদ্দমা, রিভিউ, দরখাস্ত সবকিছু স্থানান্তর করতে পারে। 22-এ মকদ্দমা কিসের আবেদন করতো? স্থানান্তর। 24-এ স্থানান্তরও পারে, প্রত্যাহারও পারে। 22-এ বাদী কর্তৃক মামলাটা কয় জায়গা দায়েরযোগ্য ছিল? একাধিক জায়গায়। আর 24-এ একাধিক জায়গায় হতেও পারে, আবার এক জায়গা মামলা করলেও হতে পারে। বুঝতে পারছেন? 22-এর আবেদনটা কখন করা লাগতো? সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় এই ধরনের সময় অথবা তার পূর্বে। 24-এর আবেদন যে কোনো সময় করা যায়। বুঝতে পারছেন? 22-এ আদালত স্বেচ্ছায় কোনো আদেশ দিতে পারতো না, আর 24-এ আদালত কেউ আবেদন করে নাই, আদালত স্বেচ্ছায় আদেশ দিতে পারে। 22-এর দরখাস্ত কোথায় দায়ের করতে হবে? কত ধারায় বলছে? 23 ধারা। 22-এর দরখাস্ত কোথায় দায়ের করতে হবে? কত ধারা? 23 ধারা। আর 24-এর দরখাস্ত কোথায় দায়ের করতে হবে? সেটা 24-এর মধ্যেই আছে। 24 স্বয়ংসম্পূর্ণ, 24-এর মধ্যে সবকিছু আছে। আর 22 হলো লিমিটেড। 22 শুধু বিবাদীর ক্ষেত্রে, 22 শুধু মূল মকদ্দমার ক্ষেত্রে, 22 শুধু স্থানান্তরের ক্ষেত্রে, 22 শুধু যে ক্ষেত্রে বাদী কর্তৃক মামলাটি দায়েরযোগ্য একাধিক জায়গায় সেক্ষেত্রে, 22 শুধু সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আর 22-এর দরখাস্ত কোথায় আছে, এটা কোথায় করতে হবে এটা বলছে কত? 23-এ। আর 24 বাদী বিবাদী সকলের ক্ষেত্রে প্রযোজ্য। 24 আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। 24 স্থানান্তরে আবেদন করা যায়, প্রত্যাহার আবেদন করা যায়। 24-এর আবেদন যে কোনো পর্যায়ে করা যায়। আর 24-এর দরখাস্ত কোথায় করতে হবে সেটা 24-এর মধ্যেই বলা আছে। একই জেলার মধ্যে হলে জেলা জজ, ভিন্ন জেলার মধ্যে হলে কোথায়? হাইকোর্ট বিভাগ। আচ্ছা, এখন এই যে যা বুঝাইলাম, এখন যখন পড়বো দেখবেন আল্লাহর রহমতে এখন ইজিলি বুঝতে পারবেন। দেখেন, ধারা 22, একাধিক আদালতের দায়েরযোগ্য মকদ্দমা গোল দিবেন বিবাদী কর্তৃক। মকদ্দমা গোল দিবেন বিবাদী, গোল দিবেন স্থানান্তর, গোল দিবেন ওই এক লাইনে। পাইছেন? একাধিক আদালতের দায়েরযোগ্য কি মকদ্দমা, বিবাদী গোল দিবেন কর্তৃক কিসের ক্ষমতা? স্থানান্তর। দেখেন, 22 ধারায় শুধুমাত্র বিবাদী মকদ্দমা স্থানান্তর আবেদন করতে পারে, শুধুমাত্র, বুঝেন? কেউ পারে না। ঠিক। যদি মকদ্দমাটি বাদী কর্তৃক, কে কর্তৃক? আন্ডারলাইন করেন, 2 বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়েরযোগ্য হয় এবং তার মধ্যে যে কোনো একটিতে কি হয়? দায়ের করেন। বুঝেন কিনা? তাহলে বাদী কর্তৃক দায়েরের সুযোগ ছিল কয় জায়গায়? একাধিক জায়গায়। করছে কয় জায়গায়? এক জায়গায়। যদি কোনো মামলা বাদী কর্তৃক দায়েরের সুযোগ ছিল এক জায়গায়, বিবাদী কি 22-এর দরখাস্ত দিতে পারবে? বিবাদী দরখাস্ত যদি দিতেই চায় কততে দেবে? 24। বুঝেন কিনা? যে কোনো বিবাদী, আন্ডারলাইন করবেন, অপর পক্ষকে নোটিশ দিয়ে, অবশ্যই অপর পক্ষের নোটিশ দিতে হবে। মানে আমি যে স্থানান্তরে আবেদন করছি এটা আরেকজনকে কি অপর পক্ষ মানে কে? বাদীকে নোটিশ দিয়ে, এই যে দেখেন আন্ডারলাইন করেন, সম্ভাব্য প্রথম সুযোগে। পাইছেন? বা যে ক্ষেত্রে মকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। মিলে? বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে মকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে পারে। দেখছেন? আর আদালত এরূপ আবেদন পাওয়ার পর অপর পক্ষের আপত্তি যদি থাকে শ্রবণ করে এখতিয়ার সম্পন্ন আদালত সমূহের কোনটিতে অগ্রসর হবে তা স্থির করবেন। 22 ধারা অনুসারে মকদ্দমা স্থানান্তরে আবেদন করা হলে বিবাদী কর্তৃক, আন্ডারলাইন করবেন, অপর পক্ষকে নোটিশ দেয়া বাধ্যতামূলক নাকি? বাধ্যতামূলক। এখন আসেন 22 ধারার উপাদান। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, উপাদান বের করা খুব সহজ। আপনি এতক্ষণ ধরে যা লিখছেন এটারে লাইন লাইন ভাগ করলে হয় উপাদান। কেমনে? এই যে দেখেন,
আমি বলবো যে 22 ধারায় শুধু মূল মামলা স্থানান্তর আবেদন করা যায়, এটা একটা অবদান, মূল মামলা। তারপর বলতে পারি 22 ধারায় শুধু আবেদন করে কে? বিবাদী। 22 ধারায় বাদী কর্তৃক মামলাটি হতে হবে কই জায়গায়? 2 বা ততোধিক জায়গায়, নাকি? আর এমন স্থানান্তরে আবেদন করতে হবে কখন? প্রথম সুযোগে বা বিচার দিবস নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আর অপর পক্ষকে নোটিশ দিতে কি থাকবে? বাধ্য থাকবে। বুঝছেন? এবং এখানে ছোট্ট করে একটু লিখে রাখেন যে 22 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে কোনো আদেশ দিতে পারে না। 22 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানান্তরের আদেশ দিতে পারে না। 22 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানান্তরের আদেশ দিতে পারে না। তাহলে 22 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে কোনো কি পারে না? আদেশ দিতে পারে না। এখন আমরা চলে আসি 22 ধারার অধীন মকদ্দমা স্থানান্তর দরখাস্ত যে আদালতে দায়ের করতে হবে, মানে এই যে 22 ধারার যে দরখাস্ত, এটা কোথায় দায়ের করতে হবে? অলরেডি বলছি, যদি একই জেলার মধ্যে হয় তাহলে সেই জেলার জেলা জজ আদালত, যদি ভিন্ন জেলায় হয় তাহলে হাইকোর্ট বিভাগ, কারণ ভিন্ন জেলার হেড কে? হাইকোর্ট। বুঝতে পারছেন? এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধি 23 ধারা অনুসারে 22 ধারা উল্লেখিত ক্ষেত্রে মকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করা যেতে পারে জেলা জজের নিকট অথবা কোথায়? হাইকোর্ট বিভাগে। আমি আপনাদের একটা কথা বলি, সব সময় লিখবেন হাইকোর্ট বিভাগ, শুধু হাইকোর্ট লিখবেন না। কি লিখবেন? হাইকোর্ট বিভাগ। যখন এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত, আন্ডারলাইন করবেন, একই আপিল আদালতের অধীনে হয়। একই আপিল আদালত মানে কি জানেন? একই জেলা। একই আপিল আদালত মানে কি? একই জেলা। তখন সেই আপিল আদালত অর্থাৎ জেলা জজ আদালতে 22 ধারা অনুসারে দরখাস্ত দাখিল করতে হবে। যেমন ঢাকা সহকারী জজ 1 আদালত হতে কোন মামলা সহকারী জজ 2 স্থানান্তর করতে হলে 22 ধারা মোতাবেক ঢাকা জেলা জজের নিকট আবেদন করতে হবে। এখন এখানে আর সহকারী জজ এখন আর লিখবেন না, কি লিখবেন? সিভিল জজ। হ্যাঁ, তো তাহলে আমি ঢাকার এক সিভিল জজ থেকে আর এক সিভিল জজের কাছে নিতে চাই ঢাকা জেলা জজ, নাকি ভাই? তবে এরূপ আদালতগুলো বিভিন্ন আপিল আদালতের, এই যে আন্ডারলাইন করা, বিভিন্ন আপিল আদালতের অধীন হলে সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দরখাস্ত দাখিল করতে হবে। যেমন এই যে দেখেন, ঢাকা সহকারী জজ 1 আদালত থেকে কোন মামলা গাজীপুর সহকারী জজ আদালতে স্থানান্তর করতে হলে 22 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগে দরখাস্ত দাখিল করতে হবে। কোথায় দরখাস্ত করবে? বুঝছেন? তাহলে 23 ধারা কিন্তু আমাদের জন্য কি বোঝা গেছে? দরখাস্ত কিন্তু 23 ধারায় হবে না, দরখাস্ত কত ধারায়? 22 ধারায়। কিন্তু 22 ধারার দরখাস্তটা কত ধারায় করতে হবে? এটা বলছে কত? 23 ধারা। আপনার বর্তমান যে পরীক্ষার যে প্যাটার্ন, আপনার যদি ওই সাবজেক্ট ওই বিষয়ে মানে আপনার পরিষ্কার ধারণা না থাকে, তাহলে কিন্তু ওখানে ওই হঠাৎ করে ভাষা ধারণা নিয়ে সফল হওয়া কঠিন। একটা সমস্যামূলক প্রশ্ন দিয়ে দিবে যে অমুক এই জায়গা মামলা করছে, এই মামলা করছে, আপনি মামলার বাদী, কত ধারায় মামলা স্থানান্তর আবেদন করবেন? আপনি যদি জানেন যে বাদী হইলেই তো 22-এর কোনো কাহিনী নাই, বাদী হইলেই কত? 24। আর আপনি মুখস্থ করে গেছেন, বোঝেন না, তখন তো আপনার হাত চাইতে হবে যে আমি 22-এ যাবো নাকি 24-এ যাবো। বুঝেন কিনা? বরং যদি আপনি বিবাদী হতেন, তাহলে আমার না একটু চিন্তা ভাবনা করা লাগতো যে বিবাদী তো 22-এও পারে, 24-এও পারে, তাহলে আমি করবো কততে? তাহলে আমার ওই জায়গা দেখতাম যে বিবাদী যদি সম্ভব প্রথম সুযোগ হয় তাহলে 22, আর যে কোনো সময় হলে কত? 24। আর কোন মামলা যদি একাধিক দায়েরযোগ্য হয় তাহলে 22, আর এক জায়গা হইলে কত? 24। বুঝেন কিনা? যদি একাধিক দায়েরযোগ্য হলো সমস্যা নাই, যদি যে কোনো পর্যায়ে হয় তাহলে কত? 24। আর বিবাদী যদি মামলা প্রত্যাহার, বিবাদী মামলা প্রত্যাহারের আবেদন ধরেন পারে, প্রত্যাহারের আবেদন পারে উনি করবে অথবা আরেকজন করবে, এটাও পারে, কত? 24। বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা আসেন 24 ধারাটা পড়ি। এই কিবরিয়া সাহেব কেমন আছেন? কোথায় আছেন এখন? মানে বাসা কোথায়? কোনটা কোনটায়? ওই যে নতুনটায়?
কয়তলায় আছেন? লিফট আছে? টপ ফ্লোর মানে ওটা কয়তলা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত স্থানান্তর বা প্রত্যাহারের সাধারণ ক্ষমতা। সাধারণ শব্দটা বললেন, সাধারণ ক্ষমতা। যদি আপনাকে বলে স্থানান্তরের সাধারণ ক্ষমতা, সাধারণ ক্ষমতাটা আসলেই ধরে নেবেন কত? 24। প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, বলে যে মামলা স্থানান্তরের সাধারণ ক্ষমতা, তখন অনেকে ভাববে 22-এও তো আছে, 24-এও আছে, কোনটা তাকাবে? সাধারণ ক্ষমতা আসলেই কত? 24। এবং এই টাইটেল দেখে লক্ষ্য করেন, মকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত। মকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত। 22 হলে শুধু কি থাকতো? 22 হলে শুধু থাকতো মূল মামলা। দেখেন, 22 ধারায় উল্লেখিত কারণ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কোনো মকদ্দমা স্থানান্তরে আবেদন করতে হবে 24 ধারায়। 24 ধারায় মকদ্দমার গোল দিবেন যে কোনো পক্ষ, যে কোনো পক্ষ সূত্রে গোল দেন। যে কোনো পক্ষ মানে কি? বাদী বিবাদী আবেদন ক্রমে সকল পক্ষকে নোটিশ দিয়ে, অবশ্যই কি দিতে হবে? নোটিশ। এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন নাকি আবার সমস্যা হচ্ছে? একটু জানান, কথা যাচ্ছে ঠিকঠাক মতো? হ্যালো, ওকে। যদি বেঁধে বেঁধে যায় জানান। দেখেন, সকল পক্ষকে নোটিশ দিয়ে এবং তাদের কোনো পক্ষের বক্তব্য শ্রবণ করে বা নোটিশ না দিয়ে, এটা আন্ডারলাইন করেন, নোটিশ না দিয়ে স্বপ্রণোদিত হয়ে, নোটিশ না দিয়ে স্বপ্রণোদিত হয়ে। যারা প্রিলি পরীক্ষার্থী, যদি কেউ আমাদের লেকচার দেখে থাকেন, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যখন আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা ট্রান্সফার করে বা প্রত্যাহার করে, সেই ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। যখন কেউ আবেদন করছে তখন অবশ্যই কি নোটিশ দিতে হবে। সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য। বাদী বিবাদী কেউ আবেদন করলে এক পক্ষ আর এক পক্ষরে নোটিশ দিবে, কিন্তু কেউই আবেদন করে নাই, আদালত নিজের ইচ্ছায় ট্রান্সফার করতেছে, তাহলে কাউরে নোটিশ দেওয়ার দরকার। বুঝছেন? হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালতে কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর করার আদেশ দিতে পারে। 24 ধারায় মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষেত্রে জেলা জজ আদালত বা হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে, যথা তার নিকট বিচারাধীন কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধস্তন কোনো আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারে। ওই দেখেন, তার নিকট বিচারাধীন কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধস্তন কোনো আদালতে কি করতে পারে? স্থানান্তর করতে পারে। তার অধস্তন কোনো আদালত হতে কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারে এবং উক্ত মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম এই যে নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে, বা বিচার বা নিষ্পত্তির জন্য অন্য কোনো অধস্তন আদালতে কি করতে পারে? স্থানান্তর করতে পারে। মানে যখনই প্রত্যাহারের কথা বললো তখনই কিন্তু বলছে যে নিজে বিচার করতে পারে। আর যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য পুনঃপ্রেরণ করতে পারে। এগুলো মুখস্থ করার দরকার নাই। স্থানান্তরের ক্ষেত্রে আদালত এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারে। প্রত্যাহারের ক্ষেত্রে আগে আদালত নিজে আনবে, নিজে এনে নিজে বিচার করতে পারে, বা অন্য কোনো জায়গায় পাঠাইতে পারে, বা যার কাছ থেকে প্রত্যাহার করে আনছিল তার কাছেও পাঠাইতে পারে। ওই যে লাস্টের পয়েন্টটা, যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল সে আদালত বিচার বা নিষ্পত্তির জন্য পুনঃপ্রেরণ করতে পারে। বুঝছেন? এখন 22, 23, 24 দিয়ে অনলাইনের অফলাইনের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। দাঁড়ান দাঁড়ান, আপনার মাইক্রোফোন নেই। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একটা প্রশ্ন না, আপনি একটা প্রশ্ন আমি একটা করবেন। প্রশ্ন করব স্যার। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমরা কিন্তু এত সময় 22, 24 ধারার মধ্যে যেটুকু পড়ছি তাতে 22-এ পড়াইছেন যে স্থানান্তর, আমি যে দরখাস্ত দেব জেলা জজের কাছে আমি এটা স্থানান্তরের জন্য, আবার 24-এ বললেন যে স্থানান্তর প্রত্যাহার দুটোই আছে। আমি তো স্থানান্তর ও প্রত্যাহারের জন্য জেলা জজের কাছে থেকে আবেদন করতেছি। কারণ জেলা জজ আবেদন গ্রহণ করার পরে আমি কিন্তু ওই কোর্টে বিচার চাই না, বিধায় আমি জেলা জজের কাছে আইছি। জেলা জজ আবার কেন পুনঃপ্রেরণের জন্য ওই জায়গায় পাঠাবে? আচ্ছা, এইটুকু আপনার প্রশ্ন? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর আপনার কোনো? প্রশ্ন আছে? আর এইটুকুর উত্তর দিই, শুনেন। জি স্যার। আপনার প্রশ্ন হলো যার কাছ থেকে একবার আনলো হ্যাঁ। তার কাছে আবার কেন পাঠাবে, এই তো কথা। জি স্যার। এখন আপনার অভিযোগ যে সত্য নাকি মিথ্যা, এটাই তো জেলা জজ যাচাই বাছাই করে দেখলো। সে যদি দেখে যে না, এই যার কাছে ছিল সে এই জায়গা কোনো মানে অনিয়ম বা দুর্নীতি বা সে কোনো
মানে খারাপ কোনো কাজ করে নাই, তাহলে তার কাছে আবার ফেরত পাঠাতে পারে। আপনার আবেদনে যে 100% সত্য তা আপনি বুঝলেন কিভাবে? মানে জেলা জজ তো বুঝতে পারে যে আপনি যে আবেদনটা শুধু শুধু করছেন, হয়রানির জন্য করতে পারেন। আর ওর কাছে যে সব সময় যে পাঠাবে সেটা তো বলে না, এখানে বেশ কয়েকটা অপশন আছে, তার ভিতরে একটা হলো যে যার কাছ থেকে আনছিল তার কাছে পাঠাইছে। জি স্যার, আর একটা প্রশ্ন স্যার, জি যদি আমি ওই তে 22 ধারা, কারণ যেহেতু 24 ধারার মধ্যে সবকিছু আছে, হ্যাঁ তা আমি ধরেন আমি 22 ধারায় গেলাম না, ডাইরেক্ট 24 ধারায় আসলাম, হবে না? হ্যাঁ, আসবেন, সমস্যা কি? যদি 24 দ্বারা আসতে হলে তো আপনার ওই বিবাদী হওয়া লাগবে, সরি, বাদী বিবাদী দুইজনই হওয়া লাগবে। জি স্যার। আর 24-এর আর 22-এর মধ্যে তো কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, সেইটুক যদি থাকে তাহলে যাবেন, সমস্যা কি? বরং বিবাদী যে হয় তার হাতে দুইটা অপশনই আছে, 22-এও যাওয়ার সুযোগ আছে, 24-এ যাওয়ার সুযোগ আছে, কিন্তু বাদীর হাতে তো অপশন লিমিটেড, সে কত? 24 দ্বারা। জি স্যার। ঠিক আছে স্যার, বুঝছি স্যার। ধরেন আপনি তো যান, আপনি স্যার। ওই বিয়েতে যাইয়া আপনি গরুও খান খাসিও খান জি স্যার, সিস্টেম করে। সিস্টেম করে, জি স্যার। কিন্তু যে সনাতন ধর্মাবলম্বী তার কি গরু খাওয়ার সুযোগ আছে? তার তো সুযোগ কি ওই খাসি। স্যার, সেও তো সিস্টেম করে আমার তো খাতি পারে। সেটা পরের কথা, সেটা আমার দিনে আসলে ভিন্ন কথা, বাট দেখেন আচ্ছা যাই হোক, আমরা পাউল আলাপে চলে আসছি, জি স্যার। ঘটনা বর্ণনা পড়ি। দেখেন এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, দারুণ প্রশ্ন। আমরা একেবারে উপরে চলে আসি, আগে প্রশ্নে পড়বো। দেখেন প্রশ্নে ওই 44 নাম্বার পেজ বের করেন, 44। নয়ের খ পাইছেন? আমি আস্তে আস্তে পড়ে শুনেন। ডিওসি যথাক্রমে ঢাকা এবং চট্টগ্রামের ব্যবসায়ী। আপনি এইভাবে চিন্তা করবেন যে ডির বাড়ি ঢাকা, সির বাড়ি কোথায়? চট্টগ্রাম। ডি মানে ঢাকা, সি মানে চট্টগ্রাম। আচ্ছা, সি তার প্রতিনিধির মাধ্যমে ডি এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ের চুক্তি করে। তাহলে সি বাড়ি কোথায় ভাই? সি মানে চট্টগ্রাম। আগে থেকে সেট করে নিলে পরে আর ভাবা লাগে না যে কার বাড়ি কই। সি এর বাড়ি চট্টগ্রাম, তাহলে সে চট্টগ্রাম থেকে তার প্রতিনিধির মাধ্যমে ডি এর সাথে যোগাযোগ করছে। চুক্তি মোতাবেক ডি তার সরবরাহ করলেও সি তার মূল্য পরিশোধ করেনি। চুক্তি মোতাবেক ডি তার ঢাকা থেকে মালামাল পাঠায় দিছে, কিন্তু সি চট্টগ্রাম থেকে টাকা পয়সা দেয় নাই। ডি মূল্য আদায়ের জন্য ঢাকার মূল্য পরিশোধ করেননি। ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলা করেন। যেহেতু ডি টাকা পাই নাই, সে তো জিনিসপত্র পাঠাইছে, তাহলে সংক্ষুব্ধ কে? ডি। এখন সে মামলা করছে কোথায়? ঢাকায়। অ্যাকচুয়ালি এই জায়গায় মামলা করার সুযোগ ছিল কয় জায়গায়? কারণ ঘটনা ঘটছে ঢাকায় আর বিবাদী বাস করে কোথায়? চট্টগ্রাম। তাহলে দুই জায়গায় মামলা করা যাবে। এখন বাদী করছে কোথায়? ঢাকাতে। সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চায়। এখন যিনি বিবাদী তিনি বলতেছে যে মামলা বদলি করতে চাই কোথায়? চট্টগ্রামে। এই জায়গা তাহলে সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার করণীয় কি? মানে সি মানে কি? বিবাদী। সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। এখন বিবাদী এই মামলা ট্রান্সফারের আবেদন করবে কত ধারায়? কত ধারায়? আচ্ছা এখন শুনেন, এখানে আমি তো যে বিবাদী, আমার হাতে অপশন আছে কি? 22-এও আছে, 24-এও আছে। আমি যখন পরীক্ষার খাতায় লিখতে বসবো, শুধু 22 লিখলেও হবে, শুধু 24 লিখলেও হবে, আবার 22-24 দুটো লিখলেও হবে, কোনোটাই ভুল না। তো আমার সাজেশন হচ্ছে যে কোনো একটা যদি লেখেন আর একটা একটু আলোচনা করে দিয়ে আসবেন। আমি বলবো যে এই জায়গা দুই জায়গা দায়ের যোগ্য ছিল মামলা, যে কোনো এক জায়গা করছে, সব বিবাদী এই জায়গা 22 ধারায় আবেদন করতে পারবে। বাট 22 ধারার আবেদনটা করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে, অথবা পেশা ব্যবসা নির্ধারণের সময়, অথবা তার 22 ক্লিয়ার। আর 22-এর আবেদনটা যেহেতু সে ঢাকা থেকে চট্টগ্রামে নিতে চায়, তাহলে ভিন্ন জেলা, তাহলে আবেদন করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। বুঝেন কিনা? এছাড়া বিবাদী যদি সম্ভাব্য প্রথম সুযোগ বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে মামলা স্থানান্তর আবেদন না করতে পারে, পরে যদি চায় স্থানান্তরে, তাহলে আবেদন করবে কত ধারায়? 24 ধারায়। এই ক্ষেত্রেও 24 ধারার বিধান অনুসারে আবেদন করতে হবে কোথায়? হাইকোর্ট। যেহেতু ভিন্ন আপিল আদালতের মধ্যে আবেদন করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে
বিবাদী এখানে 22-এও আবেদন করতে পারে, 24-এও আবেদন করতে আচ্ছা, অনলাইনে যিনি আছেন, অনলাইনে যারা আছেন একজন বলেন তো এই খ নাম্বার প্রশ্নের, এই ভারতী বলেন, ভারতী এই খ নাম্বার প্রশ্নের এই ঘটনার বর্ণনা কতটুকু হবে, কোন পর্যন্ত বলেন, উত্তর না দেখে বলেন ভারতী। কোনটা বলবো? 9-এর খ মাত্র হ্যালো, যেটা পড়লাম এটা বলবেন। ওইখানে উপযুক্ত আদালতে বদলি করতে চান, ওই পর্যন্ত হইল ঘটনা। এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা, তাহলে বিচার্য বিষয় কি হবে ভারতী? বিচার্য বিষয়টা হবে হচ্ছে ওই যে, এটা কি বলছি বিচার্য বিষয়টা, আরেকবার কি পড়লাম? ওই পর্যন্ত তো পড়লাম এটা। স্যার, স্যার, হ্যাঁ বলেন বলেন। স্যার, ওই যে যেহেতু ওইটা বিবাদীর বিষয়টা, এটা হচ্ছে 22 ধারা এবং 24 ধারা দুইটাতে পারবে স্যার। বিচার্য 24 বিষয়টা ধারা কি হবে শুনেন, এই থামেন, বিচার্য বিষয়টা কি হবে এটা বলেন জাস্ট। বিচার্য বিষয়টা, হ্যাঁ আমি বিচার্য বিষয়টা তো হবে স্যার, স্যার ওই যে সি আইনজীবী, যে সির যে বিবাদী, যে সি একজন বিবাদী স্যার, ওর যে আইনজীবী আছে উনি তো মামলাটা বদলি করবে। এই অনলাইনে আরেকজন বলেন বিচার্য বিষয় কি হবে, অনলাইনে যে আরেকজন বলেন। বিচার্য বিষয় হবে সি এর বিজ্ঞ আইনজীবী হিসাবে তার করণীয় কি, সেটাই বিবেচ্য বিষয়। হ্যাঁ, সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে আমার করণীয় কি তা আলোচনা করতে হবে। এখন সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার আপনার শব্দটা থাকবে না, আপনার কনভার্ট হয়ে যাবে কি আমার করণীয় কি, তা সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক উত্তর দিতে হবে বা উত্তর আলোচনা করতে হবে, বুঝছেন? এবার আমরা এখানে চলে আসি, দেখেন আমরা উত্তরে আসি। এই যে বিচার্য বিষয় যদি দেখি, যে সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে মকদ্দমাটি বদলির জন্য যা যা করণীয় এবং যেখানে আবেদন করতে হবে তা আলোচনা করতে হবে। এখন আইনানুগ পর্যালোচনা যদি আমরা দেখি, দেখেন এখানে নর্মালি আলোচনা করছে 22 ধারা, বাট আমি যে কথা বললাম 22-এও হয় আবার কি 24-এও হয়। এই যে দেখেন যে আইনানুগ পর্যালোচনা, তবে আবার বলি 22 লিখলে যে একেবারে ভুল হবে তা না, 24 শুধু 24 লিখলেও ভুল হবে বলা যায় না, বুঝতে পারছেন? কারণ আমার দুই জায়গায় অপশন আছে। সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে মোকদ্দমাটি বদলির জন্য আমি হাইকোর্ট বিভাগে আবেদন করার পরামর্শ দিব, যেহেতু দেওয়ানি কার্যবিধির 20 ধারা অনুসারে মোকদ্দমাটি ঢাকা বা চট্টগ্রামে দায়েরযোগ্য, কিন্তু ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলাটি করেছে। সি বিবাদী হিসেবে মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে দেওয়ানি কার্যবিধির 22 ধারায় আবেদন করতে পারে। দেওয়ানি কার্যবিধির 22 ধারায় বলা হয়েছে যে যদি কোনো দেওয়ানি মোকদ্দমা বাদী কর্তৃক 2 বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়েরযোগ্য হয় এবং তার মধ্যে যে কোনো একটিতে দায়ের করা হয়, তাহলে যে কোনো বিবাদী অপরপক্ষকে নোটিশ দিয়ে সম্ভাব্য প্রথম সুযোগে বা যে ক্ষেত্রে মোকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় অর্থাৎ তার পূর্বে 23 ধারার বিধান মতে নির্ধারিত আদালতে মোকদ্দমা স্থানান্তরে আবেদন করতে পারে। আদালতে এরূপ আবেদন পাওয়ার পর অপরপক্ষের আপত্তি যদি থাকে শ্রবণ করে একটি সম্পূর্ণ আদালত সবের কোনটিতে মামলা অগ্রসর হবে তা কি করবেন, স্থির করবেন। তাই এক্ষেত্রে 22 ধারা অনুসারে উক্ত মামলাটি স্থানান্তরের জন্য 23 ধারার শর্ত সাপেক্ষে হাইকোর্ট বিভাগে আবেদন করবে, যেহেতু ঢাকা এবং চট্টগ্রাম আদালত ভিন্ন ভিন্ন আপিল আদালতের অধীন এবং হাইকোর্ট বা হাইকোর্ট বিভাগের অধীন। সুতরাং সি এর আইন বিজ্ঞ আইনজীবী হিসেবে মকদ্দমাটি বদলির জন্য 22 ধারায় হাইকোর্ট বিভাগে আবেদন করার জন্য সিকে পরামর্শ দিব এবং এই মোতাবেক কি করব, আবেদন করব। আপনি এখানে 22-এর পাশাপাশি ইচ্ছা করলে 24-ও লিখতে পারেন। আর আরেকটা কথা, আপনি যদি আরো বড় করতে চান, আমার এখানে একটা জিনিস শিখতে হবে যে প্রশ্ন বড় করে কিভাবে লেখা যায়, ছোট করে কিভাবে লেখা যায়। আপনি ইচ্ছা করলে এই জায়গা আইসে 20 ধারাও আগে আলোচনা করতে পারেন। 20 ধারা ওই যে অন্যান্য মামলার ক্ষেত্রে যে এই মামলা শুরুতেই 2 জায়গা দায়েরযোগ্য ছিল নাকি, এই কারণে তো আমি 22 ধারা আনছি। আর যদি 2 জায়গা দায়েরযোগ্য নাও হতো তাহলে আবেদন করতাম কততে, 24-এ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভারতী বলেন। স্যার, 22 ধারায় তো বললেন যে 22 ধারা হচ্ছে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, এরকম 22 24 ধারায় ধারায় তো নোটিশ দেওয়া বাধ্যতামূলক, অপর পক্ষকে নোটিশ দেওয়া তো বাধ্যতামূলক, হ্যাঁ কিন্তু নোটিশ 24 দিতে হবে, ধারায় জি। কিন্তু
আর 24 ধারায় কিন্তু আছে যে আদেশ সূচক বিষয়টা। না, 24 24 ধারা। ধারাও নোটিশ দিতে হবে। আদেশ সূচক আপনি মনে হয় বই একটা নিয়ে বসে আছেন সামনে নাকি? না না না, ওইটা আমি ওই আগে তো একটা করছিলাম, তো ওইটা ওইভাবে মুখস্থ করে দিয়েছি, এই এই তো জন্য সেটাই বললাম তো স্যার। বলতেছি, আমাদের এই জায়গা তো লেখা নাই, ওই বই মাথাতে বের করতে পারতেছেন না। ওইটা ধরেন বললাম। অভিজ্ঞতা ডাক্তার যখন অনেক বছর ডাক্তারি করে তখন কিন্তু রোগী আসার সাথে সাথে টের পায় যে এর কোন লক্ষণ আছে। এখন আমার তো একটু হলেও অভিজ্ঞতা হয়েছে, আপনাদের বোঝা যায়। ওই পুরাতন বইয়ের মায়া আগে ছাড়েন, এই জায়গায় যা পড়ায় আদেশ সূচক বা কি সেটা আসতেছি পরে। আদেশ সূচক কথার অর্থ কি আমি কিন্তু সহজ ব্যাখ্যা আগে দিয়ে দিছি। 22 বলেন 24 বলেন, যদি কোনো পক্ষ আবেদন করে তাহলে নোটিশ দিতে হবে। আর যদি আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেয় তাহলে নোটিশের দরকার নাই। এ তো খুব সহজ ব্যাখ্যা, বুঝছেন? আচ্ছা, ঠিক, আমরা চলে আসি 22 আর 24 ধারার মধ্যে পার্থক্য। আমি আপনাদের যারা আমার কাছে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, ধরেন আপনি এই প্রশ্ন আগে মুখস্থ করছেন বা বুঝলেও এত এই যে আপনাদের এত বোঝাই নেই, এটা আপনি মনে মনে চিন্তা করেন যে আপনি গতবার যে এর আগে যে পড়ছেন 22-24 এত খুঁটিনাটি সহকারে পড়েন নাই বা এত বিস্তারিত বুঝেন নাই। এই জায়গায় যে আমরা প্রতিটা জিনিস বুঝাচ্ছি যে এও বোঝা যায়, আমি আমার স্টুডেন্টদের কোনোদিন বলিনি যে আপনার মুখস্থ করতে হবে। আপনি বারবার পড়েন, বুঝেন, একসময় দেখবেন যে এই জিনিস আপনার মাথায় অটোমেটিক্যালি ঢুকে গেছে, বুঝছেন? আপনার আপনারা কি বিষয়টা হচ্ছে এরকম যে কিছু কিছু জিনিস স্বয়ংক্রিয়ভাবে হয়। আমরা এই জায়গায় যারা আছি, কেউ কি মোবাইল, যারা অ্যান্ড্রয়েড চালান, কেউ কি মোবাইল কিভাবে অপারেট করতে হয় এজন্য কোর্স করছেন? কোর্স করা লাগছে না না। এই জিনিসটা হয়েছে না, কিভাবে? স্বয়ংক্রিয়ভাবে নাকি? চালাইতে 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 চালাইতে। তাহলে পড়াটাও তাই। আর বরং আপনি যদি এই জিনিসটা মুখস্থ করেন যে এখানে যেতে হবে, এই টিপতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তাহলে বিষয়টা কি হয়ে যায়? জটিল হয়ে যায় মুখস্থ করতে গেলে। আচ্ছা, আসেন। ওই এক স্যার বলতেন এরকম যে তুই পড়বি এরকম, তোর মাথার উপরে কি করে ফ্যান, মৃত্যুর আগে ভুলবি যে এর নাম ফ্যান, না ভুলবি এই ফ্যান কি তুই মুখস্থ করছিস না, না তাহলে ফ্যানের নাম মনে আছে কেন? সামনে কি ল্যাপটপ, নাম মুখস্থ করছেন না, এটা কি দেখা শিখছি। পড়াটা হচ্ছে তাই, এবং এইভাবে যখন আপনি শিখবেন তখন ওই জিনিস আপনি মৃত্যুর আগে আর ভুলবেন না। আর ভুললেও একবার যখন দেখবেন সাথে সাথে কি মনে পড়বে। আইন আপনি ভুলে যাওয়াই স্বাভাবিক, কিন্তু আপনার মনে রাখার সার্থকতা হলো, বোঝার সার্থকতা হলো যে আপনি একটা জিনিস ভুলে গেছেন, কিন্তু যখন আবার এক ঝলক দেখবেন তখন আবার মাথার মধ্যে সাথে সাথে কি মনে পড়ে যাবে। দেখেন, মামলা স্থানান্তরকারী পার্থক্য অ্যাকচুয়ালি কখনো পরীক্ষা আসে না, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা একটু দেখবো। 22 ধারায় শুধুমাত্র বিবাদী মামলা স্থানান্তরে আবেদন করতে পারে, অন্যদিকে 24 ধারায় বাদী ও বিবাদী উভয় মামলা স্থানান্তরে আবেদন করতে পারে। মামলার প্রকৃতি, 22 ধারায় শুধুমাত্র মূল মামলা স্থানান্তরে আবেদন করা যায়, অন্যদিকে 24 ধারায় আপিল, মোকদ্দমা বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরে আবেদন করা যায়। মামলা প্রত্যাহার, 22 ধারায় মামলা প্রত্যাহারে আবেদন করা যায় না, কিন্তু 24 ধারায় মামলা প্রত্যাহারে আবেদন করা যায়। আর সময়, 22 ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। অন্যদিকে 24 ধারায় মামলা স্থানান্তর আবেদন করা যায় মামলার যে কোনো পর্যায়ে। বাধ্যবাধকতা, 22 ধারায় মামলা স্থানান্তর ক্ষেত্রে বাদীকে নোটিশ প্রদান করা কি বাধ্যতামূলক, অন্যদিকে 24 ধারায় মামলা স্থানান্তর ক্ষেত্রে বাদীকে নোটিশ প্রদান করা বাধ্যতামূলক না। পরিধি, 22 ধারা অপেক্ষা 24 ধারার পরিধি কি বলেন? ব্যাপক। বলেন তো পরিধি কি আসলে 24-এর ব্যাপক না 22-এর ব্যাপক? 24-এর ব্যাপক, কারণ জায়গা বাদী বিবাদী সবাই পারে, 14 গোষ্ঠী পারে। আর 22-এ পারে শুধু পারে কে? বিবাদী। কোনটা 10 মার্কের জন্য আসবে? পার্থক্য 10 মার্কের আসে না। আর বাড়াবেন, উদাহরণ দিবেন, ইংরেজি প্রতিশব্দ লিখবেন, এক কথা বারবার লিখবেন, এইভাবে বাড়াবেন। দেখেন 10 মার্কের পার্থক্যের দিন শেষ, আর দেওয়া নিতে পার্থক্য আসেও না। তারপরেও আমরা এই জায়গায় শিখলাম যে কিভাবে পার্থক্য আছে। পার্থক্য এক জায়গায় যাই পাবেন, শুধু দণ্ডবিধি। দণ্ডবিধিতে পাইতে পারেন, আর ফৌজদারিতে কালে ভদ্রে পাইতে পারেন। আর তামাদিতেও মাঝে মধ্যে আসে, ওই যে 5, 14, 5, 12 এই ধরনের আর কি।
বা তামাদি তারপরে সুখাধিকারের মধ্যে পার্থক্য, এটা। সাক্ষ্য আইনে পার্থক্য খুব কম আসে। সাক্ষ্য আইনে পার্থক্য এভাবে আসতে পারে যে স্টোফেল ও ওয়েবারের মধ্যে পার্থক্য কি, এই ধরনের আসে আর কি। বা সরকারি দলিল বেসরকারি দলিলের মধ্যে পার্থক্য কি, মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্যের মধ্যে পার্থক্য কি, এগুলো এই ধরনের পার্থক্য। বর্তমান যে পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন, পার্থক্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দণ্ডবিধিতে। আমরা একটু 2 মিনিট বিরতি দেই, তারপরে এই জায়গা মুসাবেদাটা পড়বো। আচ্ছা দেখেন, আমরা দেওয়ানি কার্যবিধির 22 ধারার বিধান মতে মকদ্দমা স্থানান্তরের দরখাস্ত, এটা আমি একটু বলি। এখানে একটু ভুল আছে, এটা ঠিক করে দিই। 22 ধারা এবং 24 ধারা যে দরখাস্ত, এটা হলো মিস কেস। কি বলেন? মিস কেস। সো এখানে মোকাম জেলা জজ আদালত ঢাকা বদলি মিস কেস নং 123/2013 না, 123 এর জায়গা দেবেন ডট ডট, 123 এর জায়গা হবে কি ডট ডট, আর ব্র্যাকেটে লিখবেন উদ্ভূত, মানে উদ্ভূত অমুক দেওয়ানি মামলা থেকে। বুঝেন কিনা? না, কেন প্রথমে লিখবেন? বদলি মিস কেসের পরে। এটা তো মিস কেস। আগে আমরা যে 9/4 দরখাস্ত লিখছি মনে নাই, যে ওই জায়গা ছিল ওই যে মিস কেস নাম্বার ডট ডট এত, আর এই মিস কেসটা তো একটা কেস থেকে উদ্ভূত হয়েছে না, সেই কেসটা লিখবেন উদ্ভূত দেওয়ানি মামলা নাম্বার এত, যে কোনো একটা মামলা নাম্বার দিয়ে দিবেন, উদ্ভূত দেওয়ানি মামলা নাম্বার এত। ইচ্ছা আপনার, মানে এই জায়গা তো জাস্ট নমুনা দিছি। বদলি মিস কেস নাম্বার 2012 দিয়ে দেন, যে সরি মানে দেওয়ানি মামলা নাম্বার 2012 বা 13 লিখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই জায়গায় ডট ডট দিবেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যেখানে আছে এখানে বিষয় মানে খ হচ্ছে ডট ডট বিবাদী, এই জায়গা কি দরখাস্তকারী। আপনি এখানে ইচ্ছা করলে এই যে একটা সানি মামলা, এই জায়গা মজহরও লেখা যায়। কি লেখা যায়? মজহর। আর বনাম ক, এই জায়গা হলো বাদী, প্রতিপক্ষর জায়গা হবে কি তরফস্থানী। আর দরখাস্তকারী প্রতিপক্ষ লিখলেও কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে বুঝেন নাই বোধহয়? প্রথম মোকাম আদালতের নাম বদলি মিস কেস নাম্বার ডট ডট 2013, উদ্ভূত দেওয়ানি মামলা নাম্বার এত। বিষয় দরখাস্তকারী বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধি 1908 এর 22 ধারার বিধান মতে দ্বিতীয় সহকারী জজ আদালত ঢাকা হতে দেওয়ানি মামলা নং এত 2012 উত্তোলন করে অন্য যে কোনো উপযুক্ত আদালতে স্থানান্তর। ওই যে এটা মামলা নাম্বার দিছি 123/2012। তাহলে আপনি উদ্ভূত ওই মামলাটা, উদ্ভূত দেওয়ানি মামলা নাম 123/2012, এটা লিখলে ভালো হয়। জায়গা ফাঁকা, ফাঁকা ডট ডট 2013। বুঝেন নাই? কে বলেন দি? আর আমিও বুঝিনি। এই তো আপনিও বোঝেন নাই। কি বোঝেন নাই ভারতী? তা কি বুঝছেন? আর স্যার, আমি ওই যে আপনি মিস কেসটা বলছেন, বদলি মিস কেস নাম্বার ওইখানে দিচ্ছেন, তার উপরে তার এই বদলি মিস কেস নম্বর 123/2013, তার উপরে দেওয়ানি মোকদ্দমা নাম্বারটা হইতো নাকি স্যার? হ্যাঁ, মিস কেসের জায়গায় কোনো নাম্বার থাকবে না, 123 কেটে দেন। মিস কেসের দেওয়া ডট ডট 2023 হবে, কারণ মিস কেসের নাম্বার তো উন্ডা বসাবে। আর উদ্ভূত লিখবো দেওয়ানি মামলা নাম্বার 123/2012, না ওর পরের লাইনে উদ্ভূত বদলি, তৃতীয় লাইন বদলি মিস আছে না, এরপর লিখবেন উদ্ভূত দেওয়ানি মামলা নাম্বার 123/2012। উদ্ভূত আর কোনো বাংলা আছে? উদ্বুদ্ধ। শ্রেষ্ঠ মামলা নাম্বার এত, বাংলা কেন উদ্ভূততে আপনার সমস্যা কি? এলাকা তো আর আপনার ওই যে কি জানি বলতে না, বাংলাদেশ বার কাউন্সিলে কি পড়তাম আমরা, উকিল সাহেবরা যেন কি করে, উকিল সাহেব যদি অসদাচরণ করে তাহলে বার কাউন্সিল তার বিরুদ্ধে কি নেই, কি ভৎসনা নাকি? ভৎসনা, সেই ভৎসনা তো আপনার মনে নাই। আর তামাদি আইনের 25 ধারায় কি আছে? ওই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নাকি?
আচ্ছা দেখেন, আচ্ছা এখানে দেখেন যে প্রতিপক্ষ বাদী গত 5/5/2012 ইংরেজি তারিখে দ্বিতীয় সরকারি জজ আদালতে এই মামলা দায়ের করেন। পাইতেন? অত মোকদ্দমাটি প্রতিপক্ষ বাদী কর্তৃক 2 বা ততোধিক আদালতে দায়েরযোগ্য ছিল। আসেন বসেন। অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় সরকারি জজ আদালতে দায়েরযোগ্য ছিল এবং প্রতিপক্ষ বাদী দ্বিতীয় সরকারি জজ আদালত ঢাকাতে অত্র মামলাটা কি দায়ের করেন। এটা লেখা খুব সহজ। দরখাস্তকারী বিবাদী সমন অনুযায়ী হাজির হয়ে অত্র মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু প্রথম শুনানির সময় উভয়পক্ষের আইনজীবীর তর্ক বিতর্কের সময় দ্বিতীয় সরকারি জজ আদালত ঢাকা প্রতিপক্ষ বাদীর প্রতি বিশেষ সুবিধা প্রদান করায় দরখাস্তকারী বিবাদী আশঙ্কা করতেছে যে অত্র আদালতে উক্ত মামলা বিচার অনুষ্ঠিত হলে ন্যায় বিচার কি হতে পারে, ব্যাহত হতে পারে। যেহেতু মোকদ্দমাটি 2 বা ততোধিক আদালতে দায়েরযোগ্য ছিল, তাই অত্র মোকদ্দমাটি স্থানান্তরের জন্য দরখাস্তকারী বিবাদী দেওয়ানি কার্যবিধির 22 ধারায় 23 ধারার শর্ত সাপেক্ষে বিজ্ঞ জেলা জজ আদালত ঢাকায় অত্র মিস কেসটি দায়ের করেছেন। যদি মোকদ্দমাটি স্থানান্তর না করা হয় তাহলে দরখাস্তকারী বিবাদের কি হবে? খুব সহজ। কিন্তু এমত অবস্থায় আপনি এখানে অনেক কথা বলা আছে, এত না লিখলেও চলবে। বলবেন যে উপরোক্ত কারণাধীনে মামলাটি স্থানান্তর করতে কি হয়, মর্জি হয়, এবং আদালতের এরূপ আদেশের জন্য বা বিবাদী দরখাস্তকারী চিরকৃতজ্ঞ থাকবে। এই তো কথা। এবং এখানে একটা কথা আছে দেখেন, তারপরেও পড়ি। এমত অবস্থায় বিজ্ঞ আদালতে বিনীত প্রার্থনা, হুজুর আদালত দরখাস্ত বর্ণিত কারণে অত্র মিস কেস গ্রহণপূর্বক মূল দেওয়ানি মোকদ্দমা এত দ্বিতীয় সরকারি জজ আদালত ঢাকা হতে উত্তোলন করে ন্যায় বিচারের স্বার্থে তৃতীয় সরকারি জজ আদালত ঢাকা বা অন্য যে কোনো উপযুক্ত আদালতে স্থানান্তর আদেশ দানে কি হয়, মর্জি হয়, এবং অত্র মিস কেসটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দানে সুবিচার করিতে আদালতের কি হয়, মর্জি হয়, এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বিবাদী দরখাস্তকারী কি থাকবে, চিরকৃতজ্ঞ। হলফনামা তো আগেও যা শিখছি এখনো তাই। সো আমি 22 ধারায় যে দরখাস্তটা করব, 24 ধারায় যে দরখাস্তটা করব, এটা মিস কেস। এর আগে মিস কেস আমরা পাইছি কি 9/4, 9/13, 9/9, এগুলো সব কি মিস কেস। অত কোনো মামলা খারিজ রদ বা একতরফা ডিক্রি রদের যে আবেদন করে এটা মিস কেস। আর 22 আর 24 ধারায় যে দরখাস্ত করে এটা কি মিস কেস। হলফকারী সাক্ষ্য, অ্যাডভোকেটের সাক্ষ্য এগুলো দিয়ে দেবো না? হ্যাঁ দিয়ে দিবেন। তো 24 ধারার দরখাস্ত সেম, এই জায়গায় একটু ভুল আছে, এটা ঠিক করে নিয়েন। এই জায়গায় ওই যে মোকাম জেলা জজ আদালত ঢাকা বদলি মিস কেস নাম্বার .2013 উদ্ভূত দেওয়ানি মামলা নাম 123/2012 এটুক লিখলে হয়ে যাবে। বুঝছেন? সো এক জিনিস আর পড়লাম না, আপনারা একটু দেখে নিয়েন। এটা এটা আর কি আপনার জন্য আমার হোমওয়ার্ক যেটা থাকবে নেক্সট মঙ্গলবারে নিয়ে আসবেন, সেটা হলো এই দুইটা দরখাস্ত লিখিত আপত্তি লিখবেন। মানে এই দরখাস্তের এগেইনস্টে বিবাদী যদি দরখাস্ত করে তাহলে বাদী এসে আর একটা দরখাস্ত দিবে না, সেটা হলো লিখিত আপত্তি বলে। বিবাদী মামলা স্থানান্তর চাচ্ছে আর বাদী এসে বলবে কি মামলা স্থানান্তরের কোনো দরকার নাই, জায়গায় থাক। এই আপত্তিটা লিখে আনবেন। আপত্তির ফরম্যাট কিন্তু এর আগে আমরা পাইছি, ওই যে আরজি সংশোধন আপত্তি, ওই জায়গায় ওই ফরম্যাট দেখে এই অনুসারে লিখে আনবেন। এই দুইটা আপনাদের হোমওয়ার্ক, লিখে দেখাবেন। হ্যাঁ মঙ্গলবার 3:30, কালকে হচ্ছে না, মঙ্গলবার 3:30, এই যে 3:30। এই যে দুটোই লিখে নিস। হ্যাঁ দুইটার কি লিখবেন, আপত্তি, দুইটার আপত্তি লিখবেন। আপত্তি বুঝেন তো? আপত্তি তো 24 ধারা দিন। 24 ধারা রাইট, এটা তো খালি বিবাদ। আপত্তি 24 ধারা হবে। 22 ধারার আপত্তি দেবে বাদী, হ্যাঁ, যে 22 ধারায় বিবাদী যে দরখাস্ত দিছে মামলা স্থানান্তরে সেটার বিরুদ্ধে বাদীর আপত্তি, তো 24 ধারা হবে আপত্তি। 22 ধারার দরখাস্ত হইলে আপত্তি দিবে 22 ধারার আলোকে, 24 ধারার দরখাস্ত হইলে আপত্তি দিবে কি 24 ধারার আলোকে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ক্লাস আপলোড দেই নাই, দিয়ে দিবানি, সমস্যা নাই। আর আপনাদের বৃহস্পতিবার পরীক্ষা আছে 1, 2, 4, 7, 1, 2, 4, 7। আল্লাহ হাফেজ। আর অনেকের লিখিত খাতা এখনো দেখিনি আমি, অনেক আগের, মাসখানিক হয়ে গেছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে। আবার মাথায় আছে, সব দিয়ে দিব, সমস্যা নাই। আল্লাহ হাফেজ।